আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেই সাথে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যেটা করব এটা হলো অনেক প্রাচীন একটা পদ্ধতি। যখন মানুষের ফ্রিজ ছিল না তখন কোরবানির গোশত কিভাবে তারা সংরক্ষণ করতেন। আমার দাদিমাকে দেখেছি। সেখান থেকেই আমি সেটা সেটা শিখেছি। তো বাস্তব জীবনে আসলে সত্যিকার অর্থে এটা করা হয় না। কিন্তু আমার মনে হলো যে উম ওই ওই গোস্তটা যেভাবে সংরক্ষণ করার পরে যেভাবে আমরা খেতাম সেটা সেটার একটা আলাদা একটা স্মেল ছিল, আলাদা একটা স্বাদ ছিল। তো সেটা আমি একটুখানি শেয়ার করতে চাই আপনাদের সাথে। এটা হলো আ আমার দাদিমা যেটা করতেন অনেক বড়, বড় খণ্ড, এত বড়, বড় খণ্ড গোস্ত এবং সেই একদম সমপরিমাণ আম চর্বি এবং গরম মসলা থাকবে এটাতে, সামান্য একটুখানি হলুদ দিব। কিন্তু খেয়াল রাখতে হবে যে নুন দেয়া যাবে না। তা আমি চর্বি যেহেতু তেল, আলাদা করে কিছু দিতে হবে না। চর্বিটা এখানে আমি কড়াইটা আমার গরম আছে। এটা এটা তেলে দিলাম। এই চর্বিটা কিন্তু খাবো না। এটার মধ্যে এই গোস্তটা সিদ্ধ হবে কিন্তু প্রথম প্রায় ২ দিন বা মানে নুন দিব না বলেই নুনের হাঁড়ি হাতে নিলাম। নুনের বাটি হাতে নিলাম, কি কাণ্ড! আমি এখানে একটুখানি হলুদ দিচ্ছি। তেলটা গড়লেও আমি গোস্তটা দিতে পারি অথবা একসাথেও দিয়ে দেয়া যায়। আমি এখানে গরম মসলা নিয়েছি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। এটা এটা দিয়ে দিলাম আর সেই সাথে ধুয়ে রাখা গোস্ত। দাদিমার মতো অত ধৈর্য কি আর থাকে নাতনিদের? এটা আরো খন্ড খন্ড গোস্ত হলে ভালো হয়। যখন এটার মধ্যে সিদ্ধ হয়ে একদম ডুবে চর্বিতে ডুবে থাকবে, তারপরে ওটাকে ঠান্ডা করলে ওটাই একটা ন্যাচারাল রেফ্রিজারেটরের কাজ করবে। আমি একটুখানি কথা বলি। যখন গোস্তটা যখন সিদ্ধ হবে তখন আহ, একদম তেলে প্রায় ডোবা থাকবে। তারপরে সেটাকে বাতাসে ঠান্ডা করে রেখে দিয়ে আবার পরদিন আবার জাল দিতে হবে, আবার জাল দিতে হবে। তো এইভাবে প্রায় মাসখানেক এটা এভাবেই সংরক্ষণ করা যায়, কিচ্ছুই হয় না। যেহেতু নুন দেই নাই সেহেতু এটা গলবে না। তখন বড় একটা খণ্ড, আমি যেটা বললাম যে আমার দাদিমা যেটা করতেন, বড় একটা খণ্ড উঠিয়ে তারপরে সেটা টুকরা টুকরা করে কেটে তারপরে সেটাকে, এটা আসলে মেইনলি ভাজা মাংস। ইদানিং আমি দেখি যে বলে যে মাংসের গোস্তের কোয়াক। আমি এটা আমি কখনো শুনি নাই, কিন্তু ইউটিউবে আমি দেখেছি যে কোয়াক ভাজা মাংস বা ভাজা গোস্ত। তো যাই হোক, তখন ওইটাতে আমি সামান্য একটুখানি, যখন এটা খাওয়ার জন্য ব্যবহার করব তখন নুনও দিব এবং কাঁচা মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সবই দিব। এখন আমি আবার দেখাচ্ছি যে এখন আমি এখানে শুধু হলুদ আর গোস্তটা দিয়েছি, গরম মশলা দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে দিলে এই যে তেল তেল উঠে যাচ্ছে, তেল উঠবে। আর এই চর্বিটা যখন আমি ফাইনালি যখন এটা খাওয়া হবে তখন আবার গলিয়ে এখান থেকে এই গোস্তটা তুলে নিব। তেলটা, চর্বি তো আজকাল খাওয়া খুবই ভয়ের একটা ব্যাপার হয়ে গেছে। আমরা তো খাই না। আগের দিনের মানুষ তেল চর্বি খেতেন, মাখন ঘি তেল যা কিছু, বিশেষ করে গোস্তের গোস্তের চর্বি, যেটা গরুর গোস্তের চর্বি। আমার মা খালাদের দেখেছি কোরবানি ঈদের ছুটিতে তারা বাড়ি যেতেন। আমার মায়েরা ৩ বোন, ৪ বোন, আমার ৩ খালা এবং আমার মা। তো তারা বাড়িতে যেতেন এবং ফেরার পথে হরলিক্সের বয়মে ভর্তি করে হলুদ রঙের ডালডার মতো একটা জিনিস নিয়ে আসতেন এবং তারা বছর ধরে সেটা দিয়ে পরোটা ভেজে খেতেন। তারপরে একটা সময় আমরা
জানলাম যে এই চর্বিটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। তো স্বাস্থ্যের জন্য ভালো না কখন? যখন আমরা চর্বিটাকে মানে আমরা ওয়ার্কআউট করি না, আমরা কোনো ব্যায়াম করি না, আমরা লিফটে নামি, সাথে সাথে গাড়িতে চড়ি, ঘরে এসি চলছে, কোনো ঘাম হয় না, বা রাস্তায় হাঁটার তো জায়গা খুব কমেই গেছে। ঢাকা শহরে তো হাঁটার জায়গা নাই বলতে গেলে। তো সেই ক্ষেত্রে আমরা যা খাই, সামান্য একটুখানি ডাল ভাত খাই বা শাক সবজি যাই কিছু খাই, কোনোটাই আমরা মানে সেটাকে হজম হওয়ার জন্য আহ, কোনো কাজই করি না। কিন্তু আমি নিজে চোখে দেখেছি, আমার দাদা বাড়ি সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জে যমুনা নদী প্রায় সারা দিন পার হয়ে আমার দাদির বাড়ি, মাইজ বাড়ি, সেখান থেকে নৌকায় উঠে সারা দিন পার হয়ে জগন্নাথগঞ্জ ঘাটে আসতে হতো। তো ও অনেক সময় অনেক জায়গায় আহ, বৈঠা চালাতে হতো না, সেখানে গুণ টেনে, গুণ হলো নৌকার সাথে একটা রশি বাঁধা থাকে, মোটা একটা রশি, সেটা টেনে টেনে যখন বাতাসটা উল্টা দিকে যেত, নৌকাটা স্বাভাবিক ওই দিকেই যেতে চাইতো, তখন নৌকাটাকে উল্টা স্রোতের উল্টা দিকে করে তারপরে টেনে নিয়ে আসতে হতো। তো আমার দাদির ভাই, আমাদের আলিমুদ্দি দাদা, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো উনি উনি খুবই শক্তিমান শক্তিশালী একজন মানুষ। তো উনি বলতেন কি যে উনি মানে বলতেন যে আমি গুণ টানবো, মানে নৌকার মাঝি সে দাঁড় ধরে রাখতো, ধরে রাখতেন, আর দাদা ভাই আহ, গুণটা নিতেন। তো গুণ যখন টানতেন, সেই সময় উনি 2-3টা নারিকেল কোরানো অথবা টুকরা টুকরা করে কাটা, আর একদম এক কোচর মুড়ি, আর না হয় 1 কেজি মুড়ি, উনি এরকম এরকম বেঁধে নিতেন পেটের সাথে, আর নারিকেল থাকতো ওই, এবং গুড় থাকতো। দেখা গেল যে একদম এত বড় একটা গুড়ের ঢিমা, উনি ওই গুণ টানতেন আর ওগুলো খেতেন। তো তার তো কোনো বদহজম জীবনে কোনোদিন শুনি নাই, কখনোই শুনি নাই। তো যারা ঢেকিতে ধান বানে, যারা মাঠে কাজ করেন, যারা করাত করাত কলে কাজ করেন, মানে আগের দিনে ছিল না, মিল তো ছিল না, মানে এরকম হাতে হাতে দুই দিকে দুইজন ধরতো, করাতে কাজ করতো। তাদের তো এরকম হজমের কোনো অসুবিধা, তারা বরঞ্চ মানে কাজ করেই তাদের ক্ষুধা লেগে যেত। তো সেই ক্ষেত্রে তখন আসলে চর্বি কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আমাদের আমাদের জন্য চর্বি একদম নিষিদ্ধ। তারপরেও এটা একটা সিস্টেম, এটা ফ্রিজে না রেখে এইভাবে গোস্তটা, এই দেখেন একদম চর্বিটা গলে গেছে, এবং এটা ফাইনালি পুরা গোস্তটাকেই কভার করবে। এটা উল্টে পাল্টে দিব। এটা আজকে জাল হবে, আমি আবার কালকে আবার দেখাবো আপনাদের বাকিটা ইনশাল্লাহ। গোস্তটা 2 দিন জাল দেওয়ার পরে এই অবস্থা, এটা চর্বিতে ডুবে আছে। এখন আমি এটা আবার চর্বিটাকে গলাবো, আর তারপরে বাকি কাজ। আমি শুধুমাত্র আপনাদের এই সংরক্ষণ পদ্ধতিটা দেখানোর জন্য অথবা শেয়ার করার জন্য আর গোস্তটা 2 দিন জাল দিয়ে রেখেছিলাম। আর ড্রেসটা পাল্টাইনি একটা কথা বলার জন্য। পাল্টাইনি মানে একই ড্রেস পরেছি। জীবন ঘুরে ঘুরে, জীবনের জায়গায়, জীবনের গল্পে একই পথে আবার আসে। আমার নাতনি, প্রথম নাতনি জুয়াইরিয়া, তার তার জন্য আমি আমার আজকে থেকে 20 বছর আগের সালোয়ার কামিজ, 2টা সালোয়ার কামিজ আমি রেখেছিলাম। মানে আশা যে আমার ছেলে মাসুক, ওর একটা মেয়ে হলে তার জন্য একটা জামা রাখবো সালোয়ার কামিজ, আর ফারিয়ার একটা মেয়ে হলে তার জন্য একটা জামা সালোয়ার কামিজ মানে রেখেছি আমি। তো জুয়াইরিয়া অলরেডি এত বড় হয়ে গেছে, সে আমার আমার জামাটা যখন গায়ে তুললো তখন আমার একদম একদম কান্না পেয়ে গেল। আমি তো মানে একদম কি বলে ছিচকা জমে, সবাই এই এরকম নামই ডাকে। তো আশ্চর্য যে জুয়াইরিয়া বলছিল যে দাপু
আমি তোমার জামা পরলাম, তুমি আমার জামা পরো। তা আমি বললাম তোমার জামা আচ্ছা ঠিক আছে পরবো। তো তারপরে আমি আজকে যে জামাটা গায়ে দিয়েছি, এটা এটা একটা লং জামা। এটা আসলে জুয়াইরিয়ার জামা। তো এটা পরে মানে আমার কেমন একটা ফিলিংস হচ্ছে। এটা কি একদম আমার গায়ের মাপের, একদম আমার টাইপের। তো খুবই ভালো লাগছে, সেই কথাটা না বলে আর না শেয়ার করে পারলামই না আপনাদের সাথে। যাই হোক, অনেক এই সংরক্ষণ পদ্ধতি দেখাতে গিয়ে অনেক রকম কথা বলেছি। এটা পুরোপুরি গলুক, গললে তারপরে আমি বাকি প্রসেস যাব। তেল দিলাম, সয়াবিন তেল। তেলটা গরম হয়েছে, একটুখানি জিরার ফোড়ন, এটা সামান্য একটুখানি পেঁয়াজ দেব, কারণ এই গোশতটাতে অনেক বেশি মশলা লাগবে না, খুব কম মশলা থাকবে। গোশতের সুবাস, বিশেষ করে কোরবানির গোশত, সেটার একটা আলাদা সুবাস থাকে। একটু আদা জিরা, যেহেতু নুন দেই নাই, মনে করে নুন দেই, এতটুকু নুন তো লাগবেই। নুন দিচ্ছি, হলুদ আর দিব না, একটুখানি গুঁড়া মরিচ, বাস। এবার আমি এটা তো মোটামুটি একটু গায়ে গায়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ধীরে ধীরে এখান থেকে এই যে চর্বি, এই যে চর্বি, এগুলো কিন্তু সব চর্বি, আমি এবার ভাজার জন্য গোশতগুলো তুলে দিচ্ছি। যে সংরক্ষণ পদ্ধতি বলেছি সেটা ছিল যে বড় বড় টুকরা, সেখান থেকে একটা টুকরা তুলে নিয়ে, দু একটা হাড়ের টুকরা তুলে নিয়ে তারপরে সেটা কেটে টুকরা করে রান্না করা। আবার বাকিটা আবার এই চর্বিটা আবার জমবে প্রায় মাসখানেক বা 2 মাস। আগের দিনের মানুষ কিন্তু কোরবানির গোশত মহরম পর্যন্তই, মহরমের দিন একটা লাস্ট খিচুড়ি রান্না করে শেষ করে ফেলতেন। মানে আর অনেক দিন, এটার একটা কারণ যে অনেক বেশি জমা না করে যারা সারা বছর গোশত খেতে পারে না তাদেরকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার, আমার মনে হয় সেটাই। কারণ মহরমের পরে কোরবানির গোশত খেলে গুনাহ হয় এরকম কোথাও আমি শুনিনি। তো আমার মনে হয় যে এত গোশত থাকা উচিত না যেটা মহরমের পরেও থেকে যায়। তো তারপরেও মা খালারা কিছু পদ্ধতি, এই টুকরাগুলো একদম চর্বির টুকরা, এগুলো আমি নেব না। এখন আমি এটা ভাজা ভাজা করব। ইদানিং কি একটা হয়েছে, আমি কোনো সেলাই ফোড়াই, ছবি আঁকা, কোনো কিছু করতে গেলেই কেন যেন আমার খুবই মনটা খারাপ হয়, বা কোনো গান মনে এলে আমার একটু একটু কান্না পায়। হয়তো বুড়া হচ্ছি, বৃদ্ধ হচ্ছি, সব তো বলে এই বয়সে এরকম। শুনতে শুনতে আমি আসলে এই বয়সে চলে যাচ্ছি। আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাও মোরে, তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাও মোরে, তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। এই টাইপের গান মানে কোথাও দূর থেকে ভেসে আসে, বা নিজে গুনগুন করে গাই, বা ছোটবেলায় গেয়েছি, বাবার কাছে শিখেছি। এরকম গান মনে আসলে মনটা খুবই উদাস হয়ে যায়, কান্না পায় আসলে। সোজা ভাষায় বললে ইদানিং খুব কান্না পায়। আমি জানি না
এই কান্নাটা কি শুধু আমার অন্তর্গত কান্না, নাকি বয়স্ক মানুষের কান্না, নাকি সবার কান্না, আমি জানি না। কিন্তু এই কান্নাটা অনবরত মনের ভিতর আমাকে কুরে কুরে খায়। জীবন প্রায় শেষের দিকে, আমি জানি না কতদিন বাঁচবো। 55 বছর বয়সের একজন মানুষ। অনেক অনেক দেশে এই বয়সে মানুষ জীবনও শুরু করে, কিন্তু আমাদের দেশে তো মানে 20তেই বুড়িয়ে যায় মানুষ। সেখানে এই জন্য বারবার শুনতে হয় এই বয়সে, এই বয়সে, এই বয়সে। তো শুনতে শুনতে হয়তো আমিও মানে এরকম একটা মনের মধ্যে গেঁথে গেছে যে আর কত বছরই আর বাঁচে মানুষ, কত ছোট জীবন। তো তখন মনে হয় পৃথিবীর জন্য কোনো ভালো কাজই আসলাম না। পৃথিবীর জন্য অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা ছিল আমার, অনেক মানুষের জন্য, মানুষের সেবা, কোনো কিছুতেই কাজে লাগলাম না। এই গোস্তটা আরেকটু হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। আমার ভাজা গোস্ত হয়ে গেছে। একই সাথে আমি গরুর ভাজা গোস্ত দেখালাম, আবার সংরক্ষণ পদ্ধতিও দেখালাম। এখানে যে তেলটা আছে এটা কিন্তু সয়াবিন তেল। আর এই যে তেল, এই যে এখানে, এটা হলো গরুর চর্বি। এটা আসলে আগের দিনের মানুষরা খেতে, খাওয়ার অধিকার রাখতেন, আমরা সেই অধিকার হারিয়েছি। এখন আমি এটা দেখাই। একদম নরম হয়ে গেছে, অনেক গরম যার জন্য আমি হাতে ধরতে পারছি না। এই যে একদম সফট, কাঁটা চামচ ডুবে যাচ্ছে। এবং এটাতে একটা বাসি সুবাস, বাসি গন্ধ বলি না, বাসি সুবাস এবং আলাদাই একটা স্বাদ। এটা আমার দাদিমা রাঁধতেন, তারপরে আমার বড় বোন রাঁধতেন। একদিন আমার মেজো বোন আমাকে চোখ, এরকম চোখ বন্ধ করে, আমরা খুবই মানে মজার একটা পরিবার, আমরা সবাই খুব হাসি খুশি থাকি সব সময়। তা আমার বোন এরকম চোখ বন্ধ করে আমাকে বলে যে একটা জিনিস মুখে দিব, খা। আমি বললাম দাও। তারপরে মুখে দিলাম। তা আমি বললাম যে আমার দাদিমাকে আমরা মা বলে ডাকতাম। আমি বললাম মার হাতের সালুন কোত্থেকে আসলো? বলে এই তো, এটা হলো পারুল আপার মানে সিগনেচার টিউন যাকে বলে, মানে ওনার পারুল আপাই একমাত্র মার হাতের সালুনটা একদম মানে সঠিকভাবে শিখেছে। তো পারুল আপা সবসময় শেরপুর থেকে আমাদের জন্য সেই ভাজা গোস্তটা পাঠান। তা আমি অনেকবার চেষ্টা করেছি, অনেক সময় হয়, অনেক সময় হয় না। আপনারা এইভাবে গোস্ত ভাজা করে খাবেন, আর খবরদারি তেলটা খাবেন না। তো যাই হোক, আজকে এখানেই শেষ করে, অনেক কথা বলেছি, আপনারা অনেক সহ্য করেন আমাকে, সেটা আমার জন্য একটা সৌভাগ্য। তার জন্য আপনাদের সবার জন্য রইল কৃতজ্ঞতা। এভাবেই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।